আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় বিশ্বমানের চিকিৎসা হলেও পরবর্তী জটিলতা এড়াতে দেবী শেঠির পরামর্শ। রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়ার আগে ফিলিপাইনে সমঝোতা বৈঠক, অর্থ ফেরতের আশা আইনজীবীদের। কারাগারে থেকেই ২১শে আগস্ট হামলা মামলার আসামির হরকাতুল জিহাদ নিয়ন্ত্রণ, ডিবির হাতে আটক ২ জঙ্গির স্বীকারোক্তি। ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশায় উপাচার্য। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সবুজ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা। বিশ্ব বন্যপ্রাণী দিবসে জলজ প্রাণী রক্ষায় সচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আসা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা জানান, ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে ভালো, তবে পরবর্তী জটিলতা এড়াতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর এনজিওগ্রাম করে ৩টি ব্লক পাওয়াতে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ারও উদ্যোগ ছিল। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সও চলে আসে গতকাল, কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে দেশে রেখেই চিকিৎসার সিদ্ধান্ত হয়। এর মাঝে রোববার রাতে প্রধানমন্ত্রীর পরামর্শে বিশ্বখ্যাত ভারতীয় চিকিৎসক দেবী শেঠির সাথে যোগাযোগ করা হয়। ওবায়দুল কাদেরের চিকিৎসায় পরবর্তী পদক্ষেপ বিষয়ে দেবী শেঠির মতামতের অপেক্ষায় থাকেন চিকিৎসকরা। সোমবার দুপুরে ঢাকায় এসে বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এই বিশ্বখ্যাত হৃদরোগ চিকিৎসক। ডাক্তার দেবী শেঠি বলেন, ওবায়দুল কাদের এখানে বিশ্বমানের চিকিৎসা পেয়েছেন, তবে পরবর্তী জটিলতা এড়িয়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দেবী শেঠি। সংবাদ সম্মেলনে এই নিয়ে বিস্তারিত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। This is the optimum time to shift. এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি, এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা এলাও করে নিতে পারফেক্ট। ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করো। আমার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ, এগুলো বেশ উঠানামা হচ্ছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। রোববার সকালে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জেনারেল আইসিইউতে এবং পরে হৃদরোগ বিভাগের সিসিইউর আইসিইউতে নেওয়া হয়। সোমবার বিকেলে বিএসএমএমইউ এর সিসিইউর আইসিইউ থেকে ওবায়দুল কাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টা ২০ তাঁকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যায়। তার স্ত্রী ইসরাতুন্নেসা এবং বিএসএমএমইউ এর নিউরোলজিস্ট ডাক্তার আবু নাসের রিজভী তার সাথে রয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিশ্বখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার দেবী শেঠি বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা রয়েছে। ইউরোপ আমেরিকায় যা করা হতো ওবায়দুল কাদেরকে সে ধরনের চিকিৎসা দিয়েছেন এদেশের চিকিৎসকরা। ভারতীয় চিকিৎসক ডাক্তার দেবী শেঠি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন। ভারতে ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। জান্নাতুল বাকিয়া কেকার আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য রোববার রাতেই ডাক্তার দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার দুপুর 1:45 চার্টার্ড বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন
বিশ্বখ্যাত এই হৃদরোগ সার্জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একজন সিনিয়র চিকিৎসক তাকে স্বাগত জানিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দেবী শেঠির মতামতের অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। দুপুর 1:30টায় বিএসএমএমইউতে পৌঁছেই সিসিইউ এর আইসিইউতে ওবায়দুল কাদেরকে দেখতে যান এই চিকিৎসক। প্রায় 1 ঘণ্টা ওবায়দুল কাদেরের পাশে থেকে তার অবস্থা পর্যবেক্ষণ ও রিপোর্ট পর্যালোচনা করেন দেবী শেঠি। পরে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন তিনি। ডাক্তার শেঠি বলেন, এই রাজনীতিকে জীবন রক্ষায় বাংলাদেশের হৃদরোগ চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ নিয়েছেন, উন্নত বিশ্বেও তাই করা হতো। তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরে দেবী শেঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তাকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত জানান এই বিশ্বখ্যাত চিকিৎসক। বাংলাদেশের আহ্বানে স্বল্প সময়ের মধ্যে ঢাকায় ছুটে আসার জন্য দেবী শেঠিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন 2019-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার 4র্থ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনে 71 জনের প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। 21-এ পদকপ্রাপ্ত আলোর ফেরিওয়ালা খ্যাত হারেসউদ্দিন ওরফে পলান সরকারের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। বৈঠকে 5 নম্বর ধারায় কিছুটা পরিবর্তন এনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 5 নম্বর ধারায় একটু পরিবর্তন আনা হয়েছে। 5 নম্বর ধারায় আগে ছিল 10 জন নিয়ে একটা বোর্ড, যেটার প্রধান হলেন মাননীয় মন্ত্রী, তারপরে সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, আমি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, তারপরে মহাসচিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারপরে জাতীয় মহিলা ক্রীড়া পরিষদের সদস্য, আর সরকার কর্তৃক মনোনীত 2 জন বিশেষজ্ঞ, আর এই প্রতিষ্ঠানের বিকেএসপির মহাপরিচালক, এই মিলে 20 জনের একটা প্রতিষ্ঠান। রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়ার আগে শেষ সমঝোতা বৈঠক করতে ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। আইনজীবী জানিয়েছেন, চলতি মাসের 10 থেকে 12 মার্চ পর্যন্ত বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। বাকি টাকা উদ্ধারে আশা প্রকাশ করলেও কবে নাগাদ তা হবে সে সম্পর্কে জানাতে পারেননি ব্যাংকের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2016 সালের জানুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার একটি অংশ শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে পাচার হয়ে যায়। 70টি ভুয়া পেমেন্টের মাধ্যমে $951 মিলিয়ন পাচারের চেষ্টা করলেও মাত্র পেরেছিল $101 মিলিয়ন পাচার করতে। চুরির প্রমাণ পাওয়ার পর যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি প্রতিষ্ঠানের সহায়তায় ফেডারেল আদালতে বাংলাদেশের পক্ষে মামলা করা হয়। আদালতে শুনানির আগে সকল পক্ষের মধ্যে আলোচনার জন্য আগামী সপ্তাহে ম্যানিলা যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। সেই মামলার একটা শুনানির ডেট আসছে 2 তারিখে এপ্রিল মাসে, কিন্তু তার আগে যারা বিবাদী পক্ষ আছেন তাদের সাথে আলোচনা আমরা বসতে চাচ্ছি যে এটা অ্যামিকেবলি যদি কোনো রকমে এটা সেটেল করতে পারি সেটার জন্য আলোচনা করতে যাচ্ছি। মিটিং হবে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। স্যার, এটা কি মধ্যস্থতার মতো যে আপনার মধ্যস্থ আরসিবিসির সাথে? এটা মধ্যস্থতা না, এটা নিজেরা ডাইরেক্টলি নেগোশিয়েট করবো পার্টি টু পার্টি। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যদি এখানে সমঝোতা না হয় তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বাকি অর্থ সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং কবে উদ্ধার হবে সে সম্পর্কে জানান আইনজীবী। আমার তো আশা হলো যে আমি কালকেই পেয়ে যাবো, কিন্তু সেটা হলে তো হবে না। কথা হলো যে একটা বাস্তব দেখতে হবে, তারাও চিন্তা করবে, করে তারপরে একটা তারা সিদ্ধান্ত নেবে কী করবে না করবে। সেজন্য এটা বলা মুশকিল আমার জন্য, কিন্তু আমাদের যত চেষ্টা করা সেটা আমরা করছি এবং করব। আমরা জানি যে টাকাগুলো কার মাধ্যম দিয়ে গেছে, এখান থেকে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের থেকে টাকাটা কোথায় গিয়ে পৌঁছেছে, তারপরে কোথায় গিয়ে হারিয়ে গেছে সেটাও আমাদের জানা আছে। আইনজীবী জানান,
এখন পর্যন্ত শ্রীলঙ্কা থেকে 20 মিলিয়ন এবং ফিলিপাইন থেকে 14.63 মিলিয়ন ডলার উদ্ধার হলেও 66.37 মিলিয়ন মার্কিন ডলার বাকি আছে। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কারাগারের ভেতর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গি নেতা উজ্জ্বল। যে কোনো মূল্যে তাকে মুক্ত করতে পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে ডিবির হাতে আটক 2 জঙ্গি। এনামুল কবির রূপমের রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি জোনের কন্ডেম সেলে আছেন হরকাতুল জিহাদ নেতা উজ্জ্বল। কারাগার বদলের সময় কিংবা অন্য কোনো কৌশলে তাকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে, জিজ্ঞাসায় এমন তথ্য দিয়েছে ডিবির হাতে আটক 2 জঙ্গি। এসবির দেয়া তথ্যে ডিবির অভিযানে ধরা পড়ে হরকাতুল জিহাদের এক সমন্বয়কারী সহ 2 জঙ্গি নেতা। তারা জানায় কারাগারে থাকলেও জঙ্গি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ উজ্জ্বলের হাতেই। বছর দেড়েক আগে থেকেই সে এই ইয়েটা করেছে, কমিউনিকেশনসটা করেছে। জেলখানা থেকে, হাই সিকিউরিটি জেল থেকে এইভাবে কমিউনিকেশনস করাটা কতটুকু সুযোগ আছে বিষয়টা আমরা খতিয়ে দেখব। বাট তাদের সঙ্গে, উজ্জ্বলের সঙ্গে যে পূর্ব যোগাযোগ আছে সেটা আমরা জানতে পেরেছি। ব্রিফিংয়ে জানানো হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্যে অর্থ সংগ্রহ করতে ডাকাতদের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং গান পাউডার দিচ্ছে জঙ্গিরা। লুণ্ঠিত মালামালের শতকরা 30% জমা হচ্ছে জঙ্গি সংগঠনের তহবিলে। এই যে দামি দামি অস্ত্র, বড় বড় অস্ত্র, এই অস্ত্রগুলো সরবরাহ করেছে, কারণ এইগুলি ছাড়া তো তারা ডাকাতি করতে পারবে না। আরেকটা ব্যাপার আছে কিন্তু, এই গ্রুপটা তারা বিভিন্ন জায়গায় রেকি করে ওই জায়গা নির্ধারণ করে দেয় যে ওই তুমি এইটা অবাক করতে গেলে ক্যাশ টাকা পাবা, ওই স্বর্ণের দোকানে গেলে ক্যাশ স্বর্ণ পাবা, কিংবা এই বিকাশের দোকানে গেলে ইতিমধ্যে এতগুলো টাকা জমা হয়েছে, তোমরা এই মুহূর্তে হিট করলে টাকাটা পাবা। এই ধরনের তথ্যও কিন্তু ডাকাত দলকে সরবরাহ করে তারা। একই সময়ে ডিবি আটক করে সন্দেহভাজন 12 ডাকাতকে। সন্ত্রাস দমন আইন ও অস্ত্র আইনে 3টি মামলা হয়েছে। সেই মামলায় রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে দৃঢ় প্রতিজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলেছেন, প্রতি বছর ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অংশে পরিণত করা হবে। তবে প্রার্থী, প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠানে নিজেদের বক্তব্য জানাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। মাসুর শাকিলের রিপোর্ট। ডাকসু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংগঠন, প্রার্থী, প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের অনেক প্রার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে বলেন, নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিবে। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ও অপরের মত প্রকাশের স্বাধীনতার প্রতি বিশ্বস্ত থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও নির্বাচিত হওয়ার অধিকার প্রয়োগ করে সমগ্র জাতির জন্য অতীতের ন্যায় একটি মহান আদর্শের উদাহরণ ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিঃসন্দেহে সৃষ্টি করবে। উপাচার্যের বক্তব্য শেষে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা তাদের বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে। যে সময়টার কথা বলা হয়েছে ভোট, এটা খুবই অপ্রতুল। অন্তত এটা যেন 8টা থেকে 4টা পর্যন্ত বৃদ্ধি করা। উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন, এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না। প্রধান দুই ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্রলীগের কয়েকজন প্রতিনিধি উপস্থিত হন অনুষ্ঠান শেষ হওয়ার পর। এই মিটিংটির কথা জানানো হয়েছিল হল প্রভোস্টদের মাধ্যমে, যেটা আমরা গতকাল রাতে একটা চিঠি পেয়েছি, কিন্তু কোনো ফোন কল পাইনি বা আনুষ্ঠানিকতার যে বিষয়টি থাকে সেটি আমি বা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের কেউ পাইনি। আমাদের হলে থাকার কথা ছিল, আমরা হলে থাকতে পারছি না। প্রশাসন আমাদের হলে উঠার ব্যবস্থা করে দিচ্ছে না। কিন্তু আধা ঘন্টার মধ্যে এরকম একটি গুরুত্বপূর্ণ সভা কিভাবে শেষ হয় আর ছাত্রদলকে ছাড়া তারা কিভাবে সভা করে, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কৌশলগতভাবে এসব সভা থেকে আমাদেরকে বিরত রাখছে। ক্যাম্পাস জুড়ে বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি ভোটটা দিলাম কিন্তু আমার ভোটটা কাউন্ট হলো না, তো এটা তো খুবই দুঃখজনক। তারপরেও শিক্ষার্থীদের মধ্যে এই ভীতিটা, এই বিষয়ে আমরা একটু আসলে আবেদন করছি। আমরা হলে, প্রত্যেকটা হলে রুমে রুমে যাচ্ছি। প্রার্থীদের ভোট প্রার্থনায় এখন জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
শুধু বন্যপ্রাণী সংরক্ষণ নয়, পরিবেশ বান্ধব দেশ সবুজ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী। রাজধানীতে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় বক্তারা এই জন্য সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। জাহিদুজ্জামানের রিপোর্ট। সমুদ্রের পানির নিচেও রয়েছে বিপুল জীববৈচিত্র্য, কিন্তু প্রাকৃতিক কারণ ছাড়াও দূষণ এবং অতিরিক্ত আহরণে প্রাণী এবং উদ্ভিদ বিপন্ন হওয়ায় পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবসে সমুদ্রের জলজ প্রাণী সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও দেহাবশেষ পাচারের পরিমাণ, মাদকদ্রব্য, অস্ত্র ও সোনা চোরাচালান এক পর্যায়ে চিহ্নিত করা হয়েছে। বর্তমান বাংলাদেশ বন বিভাগ বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। টেরিস্ট্রিয়াল, মেরিন উভয় প্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু আমি যদি আমার যে দায়িত্বটা যদি আমি উপলব্ধি না করি, আমি রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করি, তাহলে কিন্তু আমার সেই দায়িত্ব পালন হবে না। আমাদেরকে এই ধরনের সচেতনতা থেকে কিন্তু উন্নতি করতে হবে। প্লাস্টিক পলিউশনে সমুদ্র নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস্টিক আমাদের সবচেয়ে ক্ষতিকর। আমরা প্রতিনিয়ত বলছি, কিন্তু পরের দিন বাজারে গিয়ে প্লাস্টিক ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজার থেকে চলে আসছে। বাংলাদেশের বিপুল জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। বন বিভাগ সহ সরকারি সকল সংস্থার সঙ্গে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান তাদের। বন্যপ্রাণী শুধু এক জায়গায় থাকে না, বন্যপ্রাণী হয় বনে থাকবে, নয় জলাভূমি জলাশয়ে থাকবে। এই নিরুপদ্রব একটি ইকোসিস্টেম যদি না থাকে, তাহলে বন্যপ্রাণী থাকার কোনো সম্ভাবনা সেখানে নেই। আমরা যে ক্ষতি করে ফেলেছি আমাদের এই বিশ্বের প্রাকৃতিক পরিবেশকে, সেই পরিবেশ থেকে যদি আমরা ভালো রাখতে চাই, সেই পরিবেশকে যদি ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখনই সজাগ হতে হবে। এবং এই সজাগ হওয়ার ব্যাপারে শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষ কিন্তু পারবে না। এখানে বন বিভাগ যেমন আছে, পরিবেশ অধিদপ্তর আছে, আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমি কিন্তু 4-5 দিন ছিলাম আমি সমুদ্রে, এবং তখন কিন্তু আমি দেখেছি যে যখন তারা মাছ ধরে, ছোট মাছগুলো ধরা পড়ছে যখন, তো সেগুলো যখন তারা ফ্রিজিং হলে ঢুকিয়ে ফেলে, ফ্রিজিং হলে কারো হয়তো 200 টন, কারো হয়তো 300 টন ফ্রিজিং হলে তাদের জায়গা আছে, তো যখন দেখে যে বেশি দামি মাছ পাচ্ছে, তখন এই প্লাস্টিকে ভরা সমস্ত মাছ তারা কিন্তু সমুদ্রে ফেলে দেয়, এবং এই যাতে দামি মাছগুলোকে তারা জায়গায় করে দিতে পারে। কত শয়ে টন মাছ যে আমরা এইভাবে ফেলে দিচ্ছি সমুদ্রে ফিশিং, এই ডিপসি ট্রলার থেকে। সুতরাং এই জায়গাটাও যেন একটু চিন্তা করা হয় যে কী করা যায় এই জায়গায়। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারের সবুজ বাংলাদেশ সৃষ্টির প্রত্যয় তুলে ধরেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপমন্ত্রী। জাহাজ যখন আসে ঘাটে ভেড়ে, তখন সবাই সেই জাহাজ কিন্তু পরিষ্কার করে না, কারণ ওই পরিষ্কার করতে গেলে টাকা লাগবে। তার চাইতে যা কিছু নোংরা আবর্জনা, তার মধ্যে অবশ্যই প্লাস্টিক সামগ্রী বেশি থাকে, এটা আপনারা সবাই বোঝেন, আমিও বুঝি, সেগুলো সব নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ছেড়ে দেয়। 100টা জাহাজে সেই কন্টেনার দিয়ে এসেছি, যে প্রত্যেক জাহাজে আসলে সেই কন্টেনারে কিছু এনেছে নাকি এখানে পরিষ্কার করে তবে যেতে হবে। প্রায় 14% বন্যভূমি বেহাত হয়ে গেছে, যেটা বলেছে। তো আমরা এই জন্য আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই বনাঞ্চল আবার সামাজিক বনায়নের মাধ্যমে আমরা আবার উদ্ধার করতে এবং এই বাংলাদেশে আবার বনে ভরপুর করার জন্য সবুজ বাংলাদেশ আমরা করতে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। বিশ্ব বন্যপ্রাণী দিবসে এবারের প্রতিপাদ্য মানুষ এবং ধরিত্রীর জন্য জলজ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। বিজ্ঞানভিত্তিক রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের সবশেষ 10 নম্বর রোড শোটি হয়ে গেল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ক্রিড USA এর কারিগরি সহযোগিতা এবং জিপিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রিয়েলিটি শোটি নিবেদন করবে চ্যানেল আই। 15ই মার্চ থেকে প্রতি শুক্র ও রোববার রাত 9:30টায় অনুষ্ঠানটি প্রচার করা হবে। সামিয়া রহমান, প্রিমিয়ার রিপোর্ট। ধানের জন্য এক রকমের পানি লাগে, আখের জন্য এক রকমের পানি লাগে, সো এই সেন্সর দ্বারা হচ্ছে সে কি করতে পারে। কৃষিকাজে মাটির আর্দ্রতা পরীক্ষা, পানি ও সারের সহজ ব্যবহার নিশ্চিত করবে এমন লক্ষ্যে এই যন্ত্রটি বানিয়েছে মাহমুদুল হাসান সহ তার দলের
5 জন সদস্য। ধানের জমিতে জি স্যার, আমার 1.5 মাস বয়সের জমিতে ধানের করতে এভাবে বিশেষজ্ঞদের কাছে নিজেদের তৈরি নতুন নানা ধরনের প্রযুক্তি তুলে ধরছেন শিক্ষার্থীরা। দেশে 7টি বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিতরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এশীয় রোবট বানাইয়ের এই রোড শো থেকে নির্বাচিত সেরা 3টি দল অংশ নিচ্ছেন চূড়ান্ত লড়াইয়ের স্টুডিও রাউন্ডে। 10 বছর আগে যখন চায়নাতে যেতাম, মাঠে অসংখ্য কৃষক দেখতাম। এখন যখন যাই কৃষক দেখি না, বিকজ সব কিছু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে চলে আসছে, সব রোবোটিক এগ্রিকালচার হচ্ছে ওখানে। হ্যাঁ, তো এটা ছাড়া উপায় নেই। টেকনোলজির সাথে থাকলে তুমি আপডেটেড থাকবে, টেকনোলজির সাথে না থাকলে পিছিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এই প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তো জিপিএস কেন এটাকে প্রমোট করছে, কেন জিপিএস এটার পিছনে আছে? এটার কারণ একটাই, যে আমরা ভালো প্রকৌশলী বা ভালো সায়েন্টিস্ট আমাদের বানানো। জিপিএস এখন যে নতুন প্ল্যানটা নিয়ে এসেছে, সেটা বাংলাদেশেই প্রথম না, সেটা এশিয়ার মধ্যে প্রথম এবং সমস্ত বিশ্বে এটা তৃতীয়। বাংলাদেশকে বিশ্বের কাছে রোবোটিক হাব হিসাবে পরিচয় করানোর আয়োজকদের যে উদ্দেশ্য, আমি তাকে সম্মান জানাই। এই প্রতিযোগিতায় ল্যাপটপ ও শিক্ষাবৃত্তির পাশাপাশি 10 লাখ টাকা পুরস্কার পাবে বিজয়ী দল। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। এবারে উত্তাল মার্চের এই দিনে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পল্টনের জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ এবং জাতীয় 4 মূলনীতি ঘোষণার পর থেকেই বাঙালি জাতি স্বাধীনতার জন্য আরও উদ্গ্রীব হয়ে ওঠে। প্রতিরোধে নামে সর্বস্তরের মানুষ। তাই কারফিউ উঠিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তানি সামরিক সরকার। 71 মার্চের এই দিনের বিস্তারিত ওবায়দুল রশিদের রিপোর্টে। 4 মার্চ 1971 আরও অবনতি হয় চট্টগ্রামের অবস্থা। চলতে থাকে বাঙালি অবাঙালি সংঘর্ষ। মাত্র দুদিনে সেখানে প্রায় 200 মানুষের মৃত্যু হয়। রক্তে রঞ্জিত হয় রাজপথ। গুলি হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধুর নির্দেশে এদিনও বাংলার সর্বত্র হরতাল হয়। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে। বেসামরিক প্রশাসন ভেঙে পড়ে। স্বাধীনতার যে ইশতেহার পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু একটা রাজনৈতিক দিক নির্দেশনা পেয়ে গেল। এই দিক নির্দেশনার ভিত্তিতে 4 তারিখে ছাত্র, তরুণ, যুবক যুবতীরা তারা সারা বাংলাদেশে জাতীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় সঙ্গীত কণ্ঠে নিয়ে সারা বাংলাদেশের রাজপথ, অলিগলি বাঙালিদের দখলে নিয়ে চলে আসলো। দেশের খবর প্রচার করতে না দেওয়ার প্রতিবাদে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ করে দিয়ে শিল্পীরা মিছিল করেন। শহীদদের স্মরণে দুপুরে পল্টন ময়দানে গায়েবানা জানাজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠ, তেজগাঁ কলেজের মাঠ, তিতুমির কলেজের মাঠ, এই বিভিন্ন জায়গায় কিন্তু যুবক যুবতীরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। এটা 4 তারিখের ছবি। লক্ষ লক্ষ মিছিল হচ্ছে। দেশের রাজনীতির মোড় ঘোরানোর মাসের এদিনে অসংখ্য মুক্তিকামী মানুষ সারাদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে ভিড় করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। সিভিল সার্জন ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির সংবাদ সম্মেলনে জানান, উপজেলার ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের এলাকায় গবেষক দলের সরেজমিন তদন্ত এবং নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR তাদের মৃত্যুর কারণ হিসেবে নিপা ভাইরাসের কথা উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্ক ইনফেকশনের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্য থেকে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় এবং ওই নমুনায় নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোগের কারণ অনুসন্ধানে জানা যায়, মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের ব্র্যাকেটে এনকেফালাইটিস উপসর্গ ছিল। উক্ত নমুনায় নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য সকল জীবিত সন্দেহভাজন রোগীর রক্তে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নাই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের আলাবামায় সিরিজ টর্নেডোর তাণ্ডবে শিশুসহ অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। লি কাউন্টির শেরিফ জে জোন্স জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে আছেন। প্রথম টর্নেডোটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 266 কিলোমিটার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। টুইটে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন আলাবামার গভর্নর KIV। আলাবামার প্রতিবেশী অঙ্গরাজ্য জর্জিয়া, ফ্লোরিডা ও সাউথ ক্যারোলাইনায় টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সবার মধ্যে মানব ধর্মের শান্তির বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ভারতের গয়া যাচ্ছেন এক বৌদ্ধ ভিক্ষু। ঢাকা থেকে যাত্রা শুরুর আগে তিনি জানিয়েছেন, সকল ধর্মের মানুষ যেন সুখে আর শান্তিতে থাকে, এমন উদ্দেশ্য নিয়ে তার এই তীর্থযাত্রা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। মানুষের কল্যাণ ও শান্তি কামনা করে পায়ে হেঁটে তীর্থযাত্রায় 32 বছর বয়সী অরণ্যচারী মানব সাধক গুরু স্বর্ণঙ্কর থের। প্রথমে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তিনি। রাজধানীতে একদিনের ছোট্ট বিরতি নিয়ে আবার যাত্রা। হেঁটেই বেনাপোল ও কলকাতা হয়ে ঝাড়খণ্ডের বৌদ্ধগয়ায় যাবেন। দীর্ঘ এই যাত্রায় পথে পথে তার সঙ্গে যোগ দেবেন অনুরাগীরা। ঢাকা থেকে তার যাত্রা শুরুর আগে বৌদ্ধ ধর্মের অনুরাগীরা বাসাবো বৌদ্ধ মন্দিরে জড়ো হন। পিণ্ডচরণ করে ভক্তি আর প্রার্থনা করেন তারা। স্বর্ণঙ্কর থের জানান, সকল ধর্ম বর্ণ সব মানুষ যেন একে অন্যের পাশে থাকে এবং সব দেশের শান্তি বিরাজ করে, এমন উদ্দেশ্য নিয়েই তার এই যাত্রা। আমি বের হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমি সবার জন্য কাজ করব, সবার মঙ্গল, সবার সুখ কামনা করবো, যে তোমরা আলাদা চিন্তা করবে না, তোমরা একই সাথে বসবাস করো। কেমন কদিন বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই একইভাবে আমরা ধর্ম আচরণ করব, একই ছাতার নিচে থাকবো, একই মেলবন্ধনে আমরা এই একই জাতিসত্তা যে মানে ভীতি চলে গিয়ে সংখ্যা চলে গিয়ে আমরা যাদের শান্তির বার্তাটা প্রত্যেকের ঐক্যের বার্তাটা প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সে সময় তিনি কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও। এত বড় দেশ, তাদের থাকার জায়গা হচ্ছে না, এটা কোনো কথা হলো? ইচ্ছে করলে কিন্তু তাদের জায়গাটা করতে পারে। আর সেই জন্য মায়ানমার প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে, আমার একটা আহ্বান থাকবে, যাতে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করতে হয়। তারা আগে যেভাবে সুন্দরভাবে পারিবারিক মানে সামাজিকভাবে ছিল, এখনও যাতে তারা সেভাবে থাকতে পারে। আর বাংলাদেশ প্রধানমন্ত্রীর কথা যদি বলতে হয় তাহলে ওনার তো তুলনা নেই। বৌদ্ধগয়ায় পৌঁছানোর পর সেখানে 15 দিন অবস্থান করবেন অরণ্যচারী মানব সাধক গুরু স্বর্ণঙ্কর থের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাট পণ্যের ব্যবহার বাড়াতে শিগগিরই নিষিদ্ধ পলিথিনের কারখানা উচ্ছেদে অভিযান শুরু হবে। সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আগামী 6 ও 7 মার্চ দুদিনের পাট দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চাহিদা থাকলে বাণিজ্যিকভাবে পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ উৎপাদন শুরু করবে বিজেএমসি। 6 মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পাট খাতে বিশেষ অবদানের জন্য 14 জনকে পুরস্কার দেওয়া হবে। পরিবেশ বান্ধব ফসল হিসাবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় আন্তর্জাতিক বাজারে পাট ও পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সোনালী আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর 6 মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। আগামী 6 মার্চ 2019 তারিখ বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক তৃতীয়বারের মতো জাতীয় পাট দিবস 2019 উদযাপন করা হবে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। খাগড়াছড়ির দিঘিনালায় আখক্ষেতে বাঁধাকপি চাষ করেছেন কৃষক। স্থানীয় বাজারে বিক্রি করে দামও ভালো পাচ্ছেন তারা। খাগড়াছড়ির সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
খাগড়াছড়ি সহ 3 পার্বত্য অঞ্চলে পাহাড় থাকায় সবজি আবাদি জমির পরিমাণ কম। এ অবস্থায় বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট খাগড়াছড়ি আখের সাথে সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ করতে কৃষককে উদ্বুদ্ধ করেছে। আখের সাথে সবজি চাষের এই প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। একটা ফসল থেকে তার বাড়তি কোনো জমি নষ্ট না করে আখের সাথে সাথী ফসল আবাদ করে কৃষক তার চাহিদা মেটাতে পারবে আর বাড়তিগুলো বাজারে বিক্রি করে অনেক লাভবান হতে পারবে। কৃষক আখ খেতে প্রথমে বাঁধাকপি এবং পরে চুকাই বা চক জাতীয় সবজি ও লাল শাক চাষ করতে পারবে। এতে একই সময়ে 3টি ফসল চাষ করে অনেক বেশি লাভবান তারা। আমি বাঁধাকপি লাগাচ্ছি 3000, এখন বিক্রি করছি 15 টাকা। আখ ক্ষেত ছাড়াও খাগড়াছড়িতে এবছর বিপুল পরিমাণ জমিতে বাঁধাকপি চাষ হয়েছে। মাঠে বসেই কৃষক 15 থেকে 20 টাকায় একটি বাঁধাকপি পাইকারের কাছে বিক্রি করছে। এখানে বাঁধাকপির চাহিদা প্রচুর, কারণ স্থানীয় জনগণ কোনরূপ মশলা ছাড়াই শুধুমাত্র লবণ পানি দ্বারা বাঁধাকপি সিদ্ধ করে এবং তারা নিজেরা খায় ও এখানে যে পর্যটকরা আসে তাদের কাছে এটা একটা আকর্ষণীয় সবজি হিসেবে ব্যবহৃত হয়। এবছর খাগড়াছড়িতে 408 হেক্টর জমিতে বাঁধাকপি চাষের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বরিশালের এক গ্রামে গড়ে তোলা হয়েছে চিত্রা হরিণের খামার। দৃষ্টিনন্দন খামার দেখতে যাচ্ছেন পর্যটকরা। শাবক জন্ম হওয়ায় প্রতি বছরই হরিণের বংশবৃদ্ধি হচ্ছে। বরিশাল থেকে শাহিনা আজমিনের রিপোর্ট। বরিশালের আগলঝাড়া উপজেলার রাজিহার গ্রামটি এখন আশেপাশের লোকজনের কাছে যেন পর্যটন কেন্দ্র। হরিণের দল দেখতে ভিড় করছেন মানুষ। যেটা সুন্দরবনে গিয়ে দেখতে হয়, অথচ আমরা সেটা বাড়ির কাছে থেকেই অথবা আমাদের এখানে অল্প ভাড়া দিয়েই আমরা এই হরিণ দেখার স্বাদটা উপভোগ করতে পারি। যে সময় কোরবানি বা ঈদের ছুটি থাকে না, ওই সময় লোক আছে অনেক, 100-200 অনেক লোক, একার মেলার মতো মেলে। 2010 সালে মাত্র 2টি হরিণ নিয়ে খামারটি গড়ে তোলেন জেমস মৃদুল হালদার। শাবক জন্ম নিতে নিতে খামারে এখন 27টি হরিণ। দেখতে ভালো লাগে, আসলে এটা তোমরা সব জায়গায় দেখতে পারি না। যদি এরকম প্রযোজন ব্যবস্থা যদি গ্রামে থাকে, সবাই দেখতে পারে এবং সবাই উপভোগ করতে পারে। এটা যে এত কঠিন মানে নিয়ম কানুন, এটাও ভালো না, আসলে একটু শিথিল করা দরকার, যাতে হরিণ পালনে আরো সহজতর কিছু আইন প্রণয়ন করে, যাতে এটা বাণিজ্যিকভাবে এটা হরিণ পালনের সুযোগ প্রদান করে। সেজন্য সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করি আপনাদের মাধ্যমে। হরিণ সংরক্ষণ এবং এর বংশবৃদ্ধির স্বার্থে বাণিজ্যিকভাবে পালনের অনুমতি চান খামার মালিকরা। এই হরিণে 100 টাকা আমরা বছরে ট্যাক্স দিতাম, তো এখন প্রতিটা হরিণের জন্য 1000 টাকা করে ট্যাক্স দিতে হবে। এই কারণের জন্য এটা হরিণ পালা আমাদের কঠিন হয়ে যাবে। যদি আমি অনুরোধ করি, সরকার যদি এটাকে কমার্শিয়াল পর্যায়ে যারা জনগণতে চায় তাদেরকে দিয়ে দিলে এটা আরো ভালো হবে এবং এটার প্রযোজন বৃদ্ধি পাবে। 2009 সাল থেকে ফার্ম ক্যাটাগরিতে ব্যক্তিগতভাবে হরিণ খামার গড়ার অনুমতি দিচ্ছে সরকার। শাহিনা আজমিন, চ্যানেল আই, বরিশাল। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব আইপিও কার্যক্রম শেষ করেছে রানার অটোমোবাইলস। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত আবেদনের চেয়ে প্রায় 20 গুণ আবেদন পড়েছে। শেয়ার ক্রয় অতিরিক্ত এই আবেদন জমা পড়ায় লটারির ড্রয়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ ড্র হয়। এতে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলসের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল হক চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা নজরুল ইসলাম FCA, কোম্পানি সচিব মিজানুর রহমান সহ অন্যরা। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, IDLC, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট, স্টক ব্রোকার, বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।